প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের দেশে আছে বিভিন্ন ধরনের মাশরুম ও ফার্ন। মাশরুম ও ফার্নের প্রজাতিগুলো কিছুটা অবহেলিত হলেও এদের গুরুত্ব অনেক। নামে পরিচিত হলেও আমরা অনেকেই হয়তো জানি না এগুলো এক ধরনের ছত্রাক। কোনো মাশরুম খাদ্যোপযোগী হলেও কিছু আছে বিষাক্ত। আমাদের আজকের পর্ব মাশরুম ও ফার্ন নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর নূহ আলমের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের মাশরুম ও ফার্ন নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাদের দেশের স্বল্প পরিচিত উদ্ভিদকুলের মধ্যে একটি বড় জায়গা দখল করে আছে ফাঙ্গাস বা ছত্রাক ও ফার্ন জাতীয় উদ্ভিদের বিভিন্ন প্রজাতি। কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য থাকার কারণে ছত্রাক বা মাশরুম সম্পূর্ণ ভিন্নতর জীব। সারা পৃথিবীতে ছত্রাক বা মাশরুমের প্রায় লক্ষাধিক প্রজাতির দেখা পাওয়া যায়। সাধারণ মানুষের কাছে ছত্রাক অনেক সময় ব্যাঙের ছাতা বা নিম্ন শ্রেণীর জীব হিসেবে চিহ্নিত হলেও প্রকৃতি ও মানব কল্যাণে এদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের প্রায় সর্বত্রই কোনো না কোনো ছত্রাক বা মাশরুম জন্মে থাকে। তবে ছায়াযুক্ত স্যাঁতসেঁতে জায়গা এদের বৃদ্ধি ও বিকাশের জন্য আদর্শ স্থান। মরা গাছপালা বা প্রাণী, কাঠের গুঁড়ি বা মাটিতে জন্মে নানা আকারের ছত্রাক। অনেক সময় বিভিন্ন খাদ্যদ্রব্যের উপরেও এদের জন্মাতে দেখা যায়। এরা মূলত ক্লোরোফিলবিহীন পরজীবী বা মৃতজীবী। অধিকাংশ ছত্রাকের দেহ গঠন অতি সূক্ষ্ম মাইসেলিয়ামের মাধ্যমে শুরু হয় এবং পরবর্তীতে এদের ফ্লোটিং বডি দেখা যায়। এদের দেহে মূল, কাণ্ড, পাতা ইত্যাদি অংশ থাকে না। ছত্রাক যে সকল মৃত উদ্ভিদ বা প্রাণীর উপর জন্মায় সাধারণত সেখান থেকেই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। প্রাচীনকাল থেকেই এসব ছত্রাক বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছে। কিছু ছত্রাক খাবার উপযোগী হলেও এদের বেশ কিছু বিষাক্ত বুনো প্রজাতি আছে। যে ছত্রাকগুলো খাওয়ার উপযোগী সেগুলো সাধারণত মাশরুম হিসেবে পরিচিত। খাবার উপযোগী হওয়ায় বর্তমানে মাশরুম চাষও হচ্ছে।
খাদ্য হিসেবে খুব বেশি জনপ্রিয় না হলেও এদের পুষ্টিগুণ অনেক বেশি। এদেশে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন জাত উদ্ভাবন ও মাশরুমকে জনপ্রিয় করতে জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমে চলছে নানা কার্যক্রম। চাষকৃত মাশরুমের মধ্যে আছে ওয়েস্টার মাশরুম, মিল্কি মাশরুম, ঋষি মাশরুম, বাটন মাশরুম, শিতাকে মাশরুম ইত্যাদি। তবে সবচেয়ে জনপ্রিয় মাশরুম হল ওয়েস্টার মাশরুম। স্পন প্যাকেট তৈরি থেকে শুরু করে চাষ ঘরে বিভিন্ন ধাপ অতিক্রম করে এই ফসল উৎপন্ন করা হয়। সংরক্ষিত নমুনা থেকে নির্দিষ্ট জাতের মাশরুমের বীজ নিয়ে মাদার কালচারে ভরে আর্দ্র ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হয়। এখানেই মাশরুমের মাইসেলিয়াম বৃদ্ধি পেয়ে পুরো কালচার সাদা হয়ে তৈরি হয় স্পন প্যাকেট। স্পন প্যাকেটের একটি নির্দিষ্ট অংশ কেটে চাষঘরে রেখে দিতে হয়। এখানে প্রজাতিভেদে একটি নির্দিষ্ট সময় পর মাশরুমের ফ্রুট বডি বেরিয়ে আসে। প্রথম দিকে পিন আকৃতির অসংখ্য মাথা বের হয়, যা পরে পূর্ণাঙ্গ আকার লাভ করে। ওয়েস্টার্ন মাশরুম পাতলা আকারের হলেও বাটন মাশরুম ও মিল্কি মাশরুম বেশ পুরু হয়। এগুলো সবজি হিসেবে খাওয়া হয়। তবে পুরু ও শক্ত ফ্রুট বডির ঋষি মাশরুম থেকে তৈরি হয় নানা ধরনের ঔষধ, তাই ঋষি মাশরুম ঔষধি মাশরুম হিসেবে বেশি পরিচিত। অল্প খরচে, স্বল্প শ্রমে ও সামান্য একটু জায়গাতে চাষ করা সম্ভব বলে মাশরুমে রয়েছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা। আমাদের বন উদ্ভিদের মধ্যে ফার্ন একটি উল্লেখযোগ্য উদ্ভিদ। পৃথিবীর প্রায় 11,000 ফার্ন প্রজাতির মধ্যে আমাদের দেশে পাওয়া যায় প্রায় 250 প্রজাতির ফার্ন। এদের কয়েকটি প্রজাতি হল সোর্ড ফার্ন, লেডি ফার্ন, ট্রি ফার্ন ইত্যাদি। বাংলাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়ি এলাকায় ফার্ন বেশি জন্মে। অধিকাংশ ফার্ন সাধারণত ছোট আকারের উদ্ভিদ। এদের পাতাগুলো কাণ্ডের তুলনায় বেশ বড় আকারের, যা প্রথমে কুণ্ডলিত থাকলেও ধীরে ধীরে প্রশস্ত হয়ে ওঠে। পাতার নিচে অবস্থিত স্পোরাঞ্জিয়ার মাধ্যমেই এরা বংশবৃদ্ধি করে। কোনো কোনো জায়গায় লতানো ও পরাশ্রয়ী জাতের ফার্নও পাওয়া যায়। কিছু ফার্ন প্রজাতি আছে অনেক বড়, বৃক্ষের মতো। উচ্চতায় 20 মিটার পর্যন্ত হয়ে থাকে। এদেরকে বলে ট্রি ফার্ন। ট্রি ফার্ন সাধারণত ঠান্ডা, অনেক বেশি আর্দ্র এলাকা ও উঁচু জায়গায় জন্মে। সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে নদী বা খালের তীরবর্তী জায়গায় দেখা যায় টাইগার ফার্ন। লম্বা আকৃতির পাতাযুক্ত এই উদ্ভিদটি ম্যানগ্রোভ বা প্যারাবনের সবচেয়ে বড় ফার্ন।
বাংলাদেশের কোনো কোনো এলাকায় ফার্নের পাতা শাক হিসেবে খাওয়া হয়। এসব জায়গায় এগুলো ঢেঁকি শাক নামে পরিচিত। আমাদের দেশের এই মাশরুম ও ফার্নগুলো উদ্ভিদ বৈচিত্র্য সমৃদ্ধ করার পাশাপাশি খাদ্য, প্রসাধনী, গৃহসজ্জা ইত্যাদি নানা কাজে ব্যবহৃত হচ্ছে। কিছু কিছু উদ্ভিদ থেকে তৈরি হচ্ছে জীবন রক্ষাকারী ঔষধ। তবে উপযুক্ত গবেষণা ও সংরক্ষণের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে এই মূল্যবান জীববৈচিত্র্য। আধুনিক গবেষণা ও নানাবিধ সংরক্ষণ পদক্ষেপের মাধ্যমেই এদের নানামুখী ব্যবহার বৃদ্ধি করার সাথে সাথে টিকিয়ে রাখা সম্ভব এই মাশরুম ও ফার্নগুলো। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম মাশরুম ও ফার্ন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর নুহু আলমের সাথে। কেমন আছেন আপনি? জি, ভালো। আমাদের বাংলাদেশে এই মাশরুম এবং ফার্নের পরিবেশের গুরুত্ব কীরকম? এটা আমার কাছে মনে হচ্ছে এটা খুব যুগ উপযোগী এবং সময় উপযোগী একটা বিষয়, বিশেষ করে মাশরুম। এবং আপনি যে বুনো মাশরুম এবং বুনো ফার্নের কথা বললেন এবং তার গুরুত্ব, ইকোসিস্টেমের ক্ষেত্রে এদের মারাত্মক একটা ভূমিকা রয়েছে। সয়েল ফার্টিলিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাশরুমের পরিবেশে একটা মাশরুমের ভূমিকা আছে, আর ফার্নেরও একটা ভূমিকা আছে, অবশ্যই একটা ভূমিকা একই রকম। এবং খাদ্যের শৃঙ্খলে কিন্তু এদের ভূমিকা কিন্তু অবশ্যই আছে আর কি। আচ্ছা, তবে দুটোরই যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আসলে ফার্নটা কি? ফার্নটা হচ্ছে একটা অপুষ্পক উদ্ভিদ যাদের কোনো ফ্লাওয়ার হয় না। আজ থেকে 300 মিলিয়ন বছর আগের যেটা কার্বনিফেরাস যুগে যে পৃথিবীতে যে ল্যান্ডের মেজর প্ল্যান্টটাই ছিল কিন্তু ফার্ন, যেখানে আর্দ্র, স্যাঁতসেঁতে এবং আনডিস্টার্বড কন্ডিশন। আচ্ছা আচ্ছা, তার মানে সমতলেও হয়, পাহাড়েও হয়, তবে বেশি বোধহয় পাহাড়ে হয় না। যেরকম আমি একটা আমাদের যে বিখ্যাত যেটা বন, যেটা আমরা বলি ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু এক ধরনের একটা খুব প্রমিনেন্ট একটা ফার্ন পাওয়া যায়, যেটা টাইগারের সাথে নামের তাদের একটা সাদৃশ্য আছে, টাইগার ফার্ন। ঠিক একই রকমভাবে যেটা পাহাড়েও যেটা আপনার হয়, যে আমাদের দেশে যদি আমরা বলি যে সিলেট রিজিয়নের খাদিমনগরে লাওয়াছড়া ফরেস্টের ট্রি ফার্ন, যেটা ফার্নগুলো কিন্তু হার্ব এবং শার্প জাতীয়। এবং ফার্নের আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো যে পাতাগুলো এত ওয়েল ডেকোরেটেড, যেটা আপনার ফ্লাওয়ার বুকেট তৈরিতে এবং অর্নামেন্টালস প্লান্ট হিসেবে এটা ব্যাপক পরিমাণে সমাদৃত। এটা কি বাংলাদেশে এই ধরনের অর্নামেন্টাল ইউজ হচ্ছে? ফ্লাওয়ার বুকেট ইসের ক্ষেত্রে, বুকেট তৈরির ক্ষেত্রে বাংলাদেশে ইউজ হচ্ছে, বিশেষ করে সেলাজিনালা এক ধরনের ফার্ন, সেখানে তারা ইউজ করছে আর কি। আর আমাদের দেশে কমার্শিয়ালি সেভাবে কাল্টিভেশন হচ্ছে না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে কিন্তু এটা কমার্শিয়ালি কাল্টিভেশন হচ্ছে আর কি। চায়নাতেও হচ্ছে কমার্শিয়ালি কাল্টিভেশন। আমাদের দেশে আপনার এই যে মাশরুমগুলো চাষ হচ্ছে, জি জি, এদের সম্ভাবনা কতটুকু? যথেষ্ট সম্ভাবনা। কারণ আপনি প্রথমে আমি যেটা বললাম যে মাশরুম যেহেতু এটা স্যাপ্রোফাইট, তার মানে হচ্ছে এটা কাল্টিভেশন করতে আমাদের যে সাবস্ট্রেট দরকার, সেই সাবস্ট্রেট বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল, মানে পর্যাপ্ত। কিন্তু একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে যে মাশরুম এডিবলের পাশাপাশি কিন্তু কিছু পয়জনাস মাশরুম আছে। সুতরাং আপনি আপনার সাজেশন হচ্ছে গিয়ে যে মাশরুম যে কোনো মাশরুমই খাওয়া যাবে না, না, মাশরুমকে যেটা খাবার উপযোগী সেটাই খেতে হবে। জি, সেটা জানতে হবে কোনো বিশেষজ্ঞর দ্বারা। জি, যারা এটা নিয়ে গবেষণা করছেন তারা বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করে, কিছু টেস্ট করে এটা বলে দিতে পারেন যে এটা এডিবল আর এটা পয়জনাস। তবে ওয়ার্ল্ডে কমার্শিয়ালি প্রচুর, প্রায় 1500-2000-এর মতো মাশরুম যেটা কমার্শিয়ালি কাল্টিভেশন করা হচ্ছে। আমাদের দেশে উপযোগী মাশরুম হিসেবে ওয়েস্টার্ন মাশরুম ব্যাপক আকারে এখানে আমাদের চাষ করা সম্ভব এবং বাইরেও আমাদের রপ্তানি করার যথেষ্ট সুযোগ আছে। আরেকটা মাশরুম আছে যেটা হচ্ছে মিল্কি হোয়াইট মাশরুম, এবং আমি মনে করি যে মিল্কি হোয়াইট মাশরুম আমাদের দেশে যদি আমরা কমার্শিয়ালি কাল্টিভেশন করতে পারি
এটা অনেক উপকৃত হবে, কারণ এটার ঔষধি গুণাগুণ কিন্তু যথেষ্ট আর কি। যারা ফিজিশিয়ান তারা কিন্তু সাজেস্ট করছেন যে মাশরুম খেলে আপনার প্রেশার এবং ব্যাড কোলেস্টেরলগুলো কমে যাবে আর কি। আচ্ছা, তার তাহলে মানে কি এলডিএল, মানে আপনি বলতে চাচ্ছেন যে মাশরুম আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকলে ভালো হয়, তাই তো? অবশ্যই আমরা আচ্ছা। অতিরিক্ত ওজনটা কিন্তু মাশরুম খেলে আমরা কমাতে পারি আর কি। আচ্ছা। তো মাশরুম একটা আসলে একটা আদর্শ খাবার হতে পারে, যেটা মানে আমাদের ওয়েট কে ব্যালেন্স রাখার জন্য ওয়েট ব্যালেন্স রাখার জন্য আর তো কি। মাশরুম একটা খুব উপকারী তাহলে ভেজিটেবল। জি, উপকারী, যেটা আপনার হার্টের রোগের জন্য আমি মনে করি এটা একটা ভালো হতে পারে। ডায়াবেটিক্সের জন্য, যেটা আপনি জানেন যে অ্যান্টি ডায়াবেটিক্স তার কিছু প্রপার্টিজ আছে, বিশেষ করে টাইপ 2 যারা পেশেন্ট তাদের জন্য এটা মাশরুমটা খুবই উপকারী আর কি। আসলে আমাদের দেশে মাশরুমটাকে কখনোই খুব সমাদরের সাথে রান্নাঘরে ঢোকানো হয়নি, তো কারণ সম্বন্ধে অজ্ঞতা। না। তো আপনি যা বললেন মূল কথা হচ্ছে কি আপনার যেটা বলছেন আপনি যে মাশরুম হলো আমাদের দেহের জন্য খুবই উপকারী একটি ভেজিটেবল বলতে পারি তো আমরা, তাই না? জি, জি। যে ভেজিটেবলটা কিন্তু আমরা অনেকভাবে অনেক কিছুর সাথে রান্না করে খেতে পারি, জি। এবং আমাদের পরিবেশের জন্য মাশরুম খুবই প্রয়োজনীয় একটা উপাদান। তা আমরা যেই মাশরুমগুলো চাষ করি বেসিক্যালি আমি বলছি যে ঢাকার বাইরে কিংবা শহরতলিতে অনেকে করেন, কিন্তু আমি দেখেছি কি পরিমাণ মাশরুম প্রতি বছর হয়, এরকম কোনো কি গবেষণা হয়েছে? হ্যাঁ, এটা একটা স্ট্যাটিস্টিক্স যেটা আছে, মাশরুম ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সটেনশন সেন্টার, তারা বলতেছে 400 টনের মতো হয়। এটা হচ্ছে আর কি। তো আমি মনে করি এই ধরনের মনিটরটা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত। মাশরুম এক্সপোর্ট হচ্ছে কিরকম? মাশরুম আমাদের দেশ থেকে হচ্ছে তো না, export? আমাদের দেশ হচ্ছে না থেকে এখনো? কোনো মাশরুম এক্সপোর্ট হচ্ছে না। অ্যাকচুয়ালি আপনি যদি বলেন যে টোটাল যে মাশরুম প্রোডাকশন, চায়না তো একটা বিরাট মাশরুম এক্সপোর্টার, Yes, সবচেয়ে প্রবাবলি সবচেয়ে বড় বোধহয়। বড়, এবং আপনি টোটাল যে ওয়ার্ল্ড প্রোডাকশন যেটা এক্সপোর্ট যেটা করছে তার 90% করছে কিন্তু চায়না। আমাদের দেশে যেটা আমি শুনেছি যে মাশরুমের ইন্ডাস্ট্রিয়াল যে প্লান্ট বলেন কিংবা মাশরুমের ইন্ডাস্ট্রিয়াল যেই চাষ, সেটা মূল্য হিসাবে চিন্তা করে কস্ট বলে অনেক বেশি পড়ে, যার জন্য মাশরুম ইন্ডাস্ট্রি সেভাবে কমার্শিয়ালি বড় আকারে হচ্ছে না। লার্জ স্কেলে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করেন, তাহলে আপনি প্রচুর প্রোডাক্ট করলেন, কিন্তু সেই পরিমাণে মানুষ কিন্তু এখনো ওইভাবে সচেতনতা তাদের মধ্যে আসে নাই যে মাশরুম খেতে হবে। আপনি যদি এশিয়ার ডেভেলপড কান্ট্রিতে দেখেন, প্রতিদিন তারা কিন্তু মাশরুম কিনছে আর কি, এবং এমন কোনো হোটেল নাই সেখানে তারা মাশরুম খাচ্ছে না, প্রতিটা মানুষ নিজেরাই খাচ্ছে, অনেক খাবারেই মাশরুম ইউজ হচ্ছে, প্রতিটা খাবারে মাশরুম। তো আমাদের কিন্তু প্রথমেই বড় ইন্ডাস্ট্রির দিকে আমি মনে করি না তাকিয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে। আমরা তাহলে এটাকে কুটির শিল্প হিসাবে কি সারা দেশে ছড়িয়ে দিতে পারি? হ্যাঁ, এটা অলরেডি কিন্তু ছড়িয়ে গেছে হিসেবে এটা হয়ে গেছে। আচ্ছা। তবে আমি মনে করি আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যদি এটা মাশরুম নিয়ে আসি, পাশাপাশি যদি আমরা বাইরে রপ্তানি করার সুযোগ পাই, তাহলে আমরা সেটা করতে পারি। কিন্তু এখানে একটা জিনিস হলো, যেটা কোয়ালিটি অ্যাসিওর করতে হবে বাইরে রপ্তানি করার আগে, যে এটা গুণগত মান, এবং আমি মনে করি সেই ধরনের যদি ইন্ডাস্ট্রি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমরা অবশ্যই বাইরে এটা রপ্তানি করার সুযোগ আছে। আমাদের দেশে যে মাশরুম এবং ফার্ন আছে, এদের বেসিক্যালি এদের পরিচর্যা করার জন্য আমাদের কি করা উচিত? আমি মনে করি যে এটার পরিবেশ যারা সচেতনতা আমাদেরকে বাড়াতে হবে, এবং পরিবেশে এমন কোনো পলিউটেন্ট যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা এভাবে করা উচিত, যেখানে আমাদের রিজার্ভ ফরেস্ট বলতেছি, সেখানে যেন বায়ুতে যেন পরিবেশ দূষিত না হয় আর কি। পরিবেশে যে জিনিসটা যেভাবে জন্মাচ্ছে সে যেন সুস্থভাবে সেখানে জন্মাতে পারে আর কি। আমরা যে মাশরুম নিয়ে এত কথা বললাম, তো এ ব্যাপারে কি দর্শকদের কোনো মেসেজ দিবেন আপনি? বুনো মাশরুম খাওয়ার আগে আমরা যেন যাচাই বাছাই করে খাই যে এটা পয়জনাস না ইডিবল। যদি পয়জনাসটা হয়ে যায় তাহলে আমাদের জন্য কিন্তু আবার জীবনের জন্য হুমকি হতে পারে আর কি। সুতরাং আপনি বলছেন যে মার্কেটে যে মাশরুমটা পাওয়া যায়, যে মাশরুমটা পরীক্ষিত, সেটাই খাওয়ার জন্য, সেটাই খাওয়া আমার মনে হয় এবং সেটা শরীরের জন্য খুবই উপকারী। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে আর কি। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক মাশরুম ও ফার্ন নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, একটি রেডউড ছত্রাকের ওজন হয় প্রায় 2000 টন, যা একটি নীল তিমির ওজনের চেয়েও 10 গুণ বেশি।
পৃথিবীতে প্রায় ৬০ প্রজাতির ছত্রাক আছে, যাদের দেহ থেকে জোনাকির মতো আলো বের হয়। বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কৃত হয় এক প্রকার ছত্রাক থেকে। একটি মাশরুম প্রায় ১৬০০ কোটি স্পোর বা বীজ ধারণ করে। এখন পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে পুরনো ফার্নের ফসিলটি প্রায় ৪ কোটি বছরের পুরনো। সবচেয়ে ক্ষুদ্র ফার্ন মাত্র ১ সেন্টিমিটার লম্বা, তবে বৃক্ষজাতীয় ফার্নগুলো উচ্চতায় ২৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। খনি থেকে প্রাপ্ত বেশিরভাগ কয়লা হল লক্ষ কোটি বছরের পরিক্রমায় মাটির নিচে জমা হওয়া ফার্ন জাতীয় উদ্ভিদের ফসিল। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল আমাদের দেশে কোন ঋতুতে সবচেয়ে বেশি ফল উৎপাদিত হয়। সঠিক উত্তরটি হলো এ, গ্রীষ্মকালে। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মশিউর রহমান, কৃষক, গ্রাম রামপুর, পোস্ট অফিস নাগরবাড়ি, থানা বিরল, জেলা দিনাজপুর। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বাংলাদেশে কোন উদ্ভিদটি ঢেঁকি শাক হিসেবে পরিচিত। এ, মাশরুম, বি, ফার্ন। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল ৫টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prokriti-ojibon@gmail.com এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি মাশরুমের বাণিজ্যিক চাষ অর্থনৈতিক সমৃদ্ধির দ্বার খুলে দিয়েছে। তবে বাণিজ্যিক চাষের পাশাপাশি আমাদের বুনো প্রজাতিগুলোকেও সংরক্ষণ করতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।